মলম লাগাইতে হবে। কারণ আপনি খালি উপর দিয়ে ঢাইকা রাখলেই হবে না। যেমন কে লাগাবে, কে মলম? আপনার গায়ে যদি থাকে জ্বর, আপনি তো নর্মাল বাতাসেও করবেন আপনার শীত লাগে। আপনার জ্বর দিয়ে তো আবহাওয়া বিচার হবে না। এন্টায়ার পার্লামেন্ট ইজ গন, ইভেন কি মসজিদের ইমাম সহ চলে গেছে। মহানায়ক যিনি আসবেন, আসার পর ওনাকে যে কাজটা 4টা কাজ করতে হবে, মূলত 3-4টা কাজ। নাম্বার 1, তাকে বলতে হবে তার দেশবাসীর জন্য কি করবে। নাম্বার 2, তার ফরেন পলিসি কি হবে। হাসিনা আইডেন্টিফাইড ইন্ডিয়ান হিসাবে, ইউনূস সাহেব আইডেন্টিফাইড আমেরিকান হিসাবে, সুতরাং তাকে নিশ্চিত করবে। তৃতীয় হইল, এই যে ইনকলাব মঞ্চটা যে হইল, সেই মঞ্চটা সে কোন দিকে যাবে। এখন কি দেশে জঙ্গি আছে না নাই? আমরা আপাতত পাই না। পান না, তাহলে উনি থাকলে তো দমন হইতো। এখনো জঙ্গি দমন করতেন। কি দমন করতেন? আপনাকে দমাইতো। এখানে বিষয়ে সুন্দর গপ্প মারতেছেন, ওই গপ্প চলতো না। রাজনীতিবিদরা সংবিধানে আছে কি নাই, এইটা ভাববার যোগ্যতা যাদের নাই। তো সম্ভব নয়। ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। যখন একটি উৎসব মুখর অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি সরকারের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে অভয় দেয়া হচ্ছে, সেই সময়ে বাস্তবতায় যদি এই ঘটনাগুলো এরকম রিপিটেডলি ঘটে এবং ব্যারিস্টার ইজাজ কবিরের বক্তব্য অনুযায়ী সেটি এখনও সেই টু দি পয়েন্টে কথা বলার বা চিহ্নিত করবার সময় আসলে কি আসেনি? ধন্যবাদ আপনাকে এবং আমার সহালোচক, কি পেশার মানুষ, উনি একজন সম্মানিত লয়ার, অন্য পরিচয় নাই দিলাম। শোনেন, আমরা ইউনূস সাহেবের কাছ থেকে যে নির্বাচনের ডেটটা আমরা নিলাম, ইউনূস সাহেব কি স্বেচ্ছায় দিচ্ছেন নাকি আমরা আদায় করছি? আপাত দৃষ্টিতে তো আমরা দেখলাম উনি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবেই দিয়েছে। কিভাবে দেখলেন? আমরা দেখলাম উনি তো বারবার ঘোষণা করলেন, নানানভাবে মানুষকে উনি বোঝানোর একটা চেষ্টা কথা করলেন। বলছিলেন যে অল্প সংস্কার করলে ডিসেম্বরে নির্বাচন, বেশি করলে জুনে। জুনে। ফেব্রুয়ারিতে নির্বাচনে কি দাঁড়ায়? না অল্প না পুরা, কি দাঁড়ায়? কারণ বাদ বাকি 4 মাসে কি সব হয়ে যাবে? হবে কি হবে না সেটা দাঁড়ায় কি? যে দেশের রাজনীতিবিদরা সংবিধানে আছে কি নাই, এইটা ভাববার যোগ্যতা যাদের নাই। কথায় কথায় বলে সংবিধানে আছি। আপনি এখন বলেন তো আমরা কি আদৌ সংবিধানে আছি? আপনার দুইজন আইনজ্ঞ না না, আছেন। একই দিনে নির্বাচন, একই দিনে গণভোট। গণভোট, কোন সংবিধানে লেখা আছে? চ্যালেঞ্জ। এই দুইটা নির্বাচন একই দিনে কোন সংবিধানে লেখা আছে? সিম্পল। তার মানে কি আমরা নিয়মের বাইরে, আইনের বাইরে থেকে আপনি আইন খোঁজেন কি হিসাবে? আপনি নিজে আইন মানবেন না, আপনি আরেকজনের আইন মানাইতে পারবেন? এই যে মব, আপনি কি মনে আছে আমরা ইজাজ কবির তো মব বলছেন না, মব মানতে নারাজ। না, আপনার সাবজেক্ট আমি মব ধরতেছি, তারপরে কথা বলছি। আমি তার পয়েন্টে আসবো। আমরা একটা কথা শুনতাম এর আগে, বিগত 16 বছর নাশকতা, কিছু হইলেই নাশকতা করেছে বিএনপি আর জামাত। তারপরে ছিল জঙ্গিবাদ। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, এই সরকার যদি আবারও এখনো ক্ষমতায় থাকতো, পতিত সরকার, এখনো জঙ্গি দমন চলতে থাকতো। তার মানে কি এখন কি দেশে জঙ্গি আছে না নাই? আমরা আপাতত পাই না। পান না, তাহলে উনি থাকলে তো দমন হইতো। এখনো জঙ্গি দমন করতেন। কি দমন করতেন? আপনাকে দমাইতো। এখানে বিষয়ে সুন্দর গপ্প মারতেছেন, ওই গপ্প চলতো না। আয়নাঘর, ধর্মান্ধতা। এই যে আজকে জঙ্গিবাদ 15 বছর দমন করছে আওয়ামী লীগ, উনি ক্ষমতায় থাকলে আমি নিশ্চিত করে বলছি এখনো জঙ্গিবাদ চলমান থাকতো। আর একটা ছিল মাদক। মাদক কি এখন এই দেশে নাই? যেটুক আছে এটুক থাকবেই। মাদক তো ধ্বংস করা যায় না, নির্মূল করা যায় না, নিয়ন্ত্রণ করতে কোনো হয়। কিছুই আপনি ধ্বংস করে ফেলতে পারবেন না, নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি যেই প্রশাসন, পুলিশ বললে পুলিশ হয়তো আমার উপরে মাইন্ড করবে এখন। যেই পুলিশ গোটা দেশে বিএনপি জামাতের মতো একটা দলরে 15 বছর দমায়া রাখতে পারলো, জামাতের রেজিস্ট্রেশন ক্যান্সেল, জামাতের রাজনীতি নিষিদ্ধ করলো। আমি জামাতের রাজনীতি করি না, কিন্তু আমি বলছি অধিকার যদি আপনি চিন্তা করেন, দমায় রাখতে পারলো, সেই পুলিশ এখন পারতেছে না কেন? সিম্পল, দায় দায়িত্বটা নিবে কে? তখন দায় দায়িত্ব নিছিল সরকার প্রধান। তোমাদের যা খুশি হোক আমি দেখব। দেশ চলছিল ভাইস ভার্সা।
তোমরা যা খুশি তাই করো, আমাকে শুধু ক্ষমতায় রাখো। টর্চার করতে 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 এমন জায়গায় গেছে হঠাৎ বিস্ফোরণ। আপনি আমাকে বলেন, মব যদি বলেন, মব মানে আইন হাতে তুলে নেয়া। রাষ্ট্র কি কোনো আইন দিছে ক্ষমতা নিয়ে হাতে তুলে নেয়ার? রাষ্ট্র কি বলছে ওসি প্রদীপ গুলি করে সিনাকে মেরে ফেলবে? রাষ্ট্র কি পারে আয়নাঘর বানায় রাখতে? কিছুদিন আগে একজন রাজকীয় বিবৃতি দিছে, নাম বললাম না, আই নো হিম ভেরি ওয়েল, যে আজমিরে আয়নাঘরে রাখা হয় নাই, একটা এসি রুমে রাখা হয়েছে। ফাইন, এসি রুমেই রাখছেন, আমি তর্কের খাতিরে ধরে নিলাম। আপনাকে এই রাইট কে দিছিল যে তারে 8 বছর আইন এসি রুমে আটকে রাখবেন? কে দিছে? কে দিছে? কোন আইন? সিনায় বল থাকলে আসেন, চ্যালেঞ্জ করেন কালকে সকালে, যে কোন আইন বলছে যে আজমি সাহেবরে আমি আয়না ঘরে না, আমি এসি ঘরে রাখছি 8 বছর আটকে? কারণটা কি? কারণটা কি? এটা কি কি বলেন? রাষ্ট্রীয় মব। আপনি নির্বাচন কমিশন 10-15% ভোট পড়ে নাই, কয়েক দফা কইতে কইতে 43% ভোট বানাইয়া যখন রাত্রেবেলা ফলাফল ঘোষণা করে দেয়, অমুক বিজয়ী, দল তো সামনে নাই, ওটাকে বলে সাংবিধানিক মব। ব্যাংকগুলো যেভাবে লুট করা হয়েছে, এটাকে বলে অর্থনৈতিক মব। সেই অর্থ যারা লুট করছে তাদের সমস্ত প্রতিষ্ঠান এখনো বাংলাদেশে টিকে আছে রাজনৈতিক দলের শেল্টারে। কাজেই মব যদি বলেন, মবের শেল্টার রাজনৈতিক দলেরা দেয়। কেন বলছি? আমি আপনাকে বুকে হাত দিয়ে বলেন তো, আপনি একজন ইন্ডিভিজুয়াল কোথাও গিয়ে চাঁদা চাইতে পারবেন কিনা? সম্ভব না। কার মানে কি? আপনি দেখতেছেন হিরোইনচির মতো একটা চেহারা দেখতে, সে চাঁদা কালেকশন করে, জানে সে কার লোক, কোন দলের। দলবিহীন কোনো লোক চাঁদাবাজি করে না, দলবিহীন কোনো লোক মব করে না, কোনো ইন্ডিভিজুয়াল মব করতে পারে না। ইজাজ ভাই যে বললো যে তারা চিহ্নিত না যারা মব করছে, আমি আপনার মবের সংজ্ঞা দিচ্ছি, উনি করে কিনা, ওনার দল করে কিনা সেটা আরেকটা প্রশ্ন। আমি বলছি দলের ছত্র ছায়া ছাড়া মব হয় না। মানে এখন এখন আসেন, যেগুলো চলছে এগুলো দলের ছত্রছায়া। অফকোর্স আপনি বলেন না, আপনি ইন্ডিভিজুয়াল পারে কিনা সেটা আগে বলেন। একজন ইন্ডিভিজুয়াল রাস্তা ধরে চাঁদা তুলতে পারে কিনা? এই দোকানে গিয়ে ভাই 500 টাকা চাঁদা দিন। তার মানে প্রথম আলো, ডেইলি স্টারে যা অগ্নিসংযোগ, এগুলো দলের তত্ত্বাবধানে হয়েছে। ডেফিনেটলি কোনো না কোনো রাজনৈতিক দল শেল্টার আছে, সে পতিত সরকার হোক আর বর্তমান করতে হোক। তাহলে আপনি বলেন না, আপনি নিউ এজের সম্পাদকরে আপনি হ্যাস্ত করে দিলেন, এই যে যারা মব করতে গেছে, আপনি এইগুলোতে মব বলতেছেন। তার আগে আমি সংজ্ঞা দিয়ে আসছি, রাষ্ট্রীয় মব। কানসার্টে বিদ্যুতের জন্য 24টা লোক মারা গেছে, এটা কোন মব? এটা কি মব না? রাষ্ট্র আপনাকে বলছে গুলি করে দাও, আপনার ব্যর্থতা, আপনি এনার্জি বিদ্যুৎ দিতে পারতেছেন না, আপনি 24টা লোক মেরে ফেললেন। সুতরাং আপনি মবের প্রশ্ন আসেন ধর্মের বিরুদ্ধে যে মবটা করে, শাপলা চত্বরে হত্যাটা ধর্মের বিরুদ্ধে মব। আপনি কি রাইট আছে আপনি মিছিলে গুলি করে লোক মারবেন? এখন কেউ কেউ বলে প্রমাণ কি? আরে ভাই, প্রমাণ কি মানে কি? প্রমাণ তো রাস্তায় বেরোলে বাতাস শরীরের, রাস্তায় শীত না গরম বইলে দেয়। এখন যদি ভাই প্রমাণ কি, আপনি নামেন গিয়ে, আপনার গায়ে যদি থাকে জ্বর, আপনি তো নর্মাল বাতাসেও করবেন আপনার শীত লাগে। আপনার জ্বর দিয়ে তো আবহাওয়া বিচার হবে না, বিচার হবে ন্যাচারাল আপনার অবস্থাটা দিয়ে। বিডিআর কিলিংটার আপনি কি বলবেন? দেশের সার্বভৌমত্ব সেদিন চলে গেছে যেদিন বিডিআর হত্যা হয়েছে 57 জন। বাংলাদেশে এমন কি ঘটনা ঘটছে যে আপনি অপারেশন ডাল ভাবে 57টা অফিসার হত্যা হয়ে গেছে। এটাকে বলে রাষ্ট্রীয় মব, পরিকল্পিত মব। এবং যারা ক্ষমতায় থাকে তাদের দল তাদের সার্ভাইভালের জন্য যে কর্মকাণ্ড করে অর্থ আয় করে, কারণ বাংলাদেশে কোনো সরকার পয়দা হয় নাই যে আইসা আগামী 5 বছর 50 লক্ষ চাকরি দিতে পারবে। কেন পারবে না? কারণ আমার জায়গাটা এতটুক, জনসংখ্যা বেশি, জায়গাটা এতটুক, জনসংখ্যা বেশি। অত বড় আমেরিকা 50টা বাংলাদেশের সমান, তার চেয়েও বড় হইতে পারে, 33 কোটি লোক, চাকরির অভাব নাই, কথার কথা বলছি। আর আমার এতটুকু, আপনি চাকরি দিবেন কিভাবে? যে দল যত বড় সেই দলের লোকগুলা চলে কিভাবে? স্রেফ চাঁদাবাজি। অ্যান্ড দ্যাট ইজ মব যদি আপনি বলেন। কারণ তাহলে কি আমরা মব পাল্টা মব চলতে থাকবো? এই মবের বয়ানটা কেন আসছে? ওই যে নাশকতা ছিল, জঙ্গিবাদ ছিল, এখন আপনারা নিয়ে আসছেন একটা মব, এবং মিডিয়ার ক্রিয়েশন মব হিসেবে এস্টাবলিশ করছেন আপনারা। কেন আমি বলছি, এমনভাবে কথা বলা হচ্ছে যে এই 16-17 মাসের আগের যে 16 বছর ইতিহাসটাই বাংলাদেশে নাই। না, আমরা তো অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রিভেঞ্জ চাইনি। রিভেঞ্জ চাইনি মানে কি? আপনি কি গড়বেন কিভাবে? আপনি 16 তলা একটা বিল্ডিং, না আপনি 16 আমলে যেটি হয়েছে সেটির ধারাবাহিকতা তো আমরা প্রত্যাশা করি। আপনি 16 তলা একটা বিল্ডিং করছেন,
16 তলা বিল্ডিং এর এই জায়গায় রড যা দেওয়ার কথা ছিল দিলেন না, সিমেন্ট যা দেওয়ার কথা দিলেন না, মানে চুরি। এটার ভিতরে পদ্মা ব্রিজে ঢুকাইতে পারেন, সবই ঢুকাইতে পারেন। তো এইভাবে করতে করতে 16 তলা বিল্ডিং দাঁড়া করাইছেন। চট করে বিল্ডিংটা পড়ে গেছে, 16 বছর বসে একটা 16 তলা বিল্ডিং বানাইছেন। সেই বিল্ডিংটা কি কি কারণে ফাটলো, কি কি কারণে ভাঙ্গা চুরমার হয়ে গেল, এটা 16 মাসে আশা করেন? অ্যাবনর্মাল, জাস্ট অ্যাবনর্মাল থিঙ্কিং। মানে অন্তত বন্ধ তো করা যেত। আপনি এটাও 16 মাসে আপনি পারতেন যদি ডে ওয়ান আমরা দেখতাম কোঅপারেশন করেন সরকারকে। এই সরকার আসলে 200-250 আন্দোলন আসছে, একই কথা আমার বারবার বলতে হয়। 200-250 আন্দোলন হয়েছে। কোনো রাজনৈতিক দলের দায়িত্বশীল দলের লোকেরা কি বলছে ইনি তো নির্বাচন দিয়ে চলে যান, তাকে প্লিজ ডিস্টার্ব করেন না, বাসায় যান, বলছে কেউ? জি, রাজ্জাক ভাই আপনার কাছ থেকে আবারও শুনবো। বেশ, রিজাজ কবির, রাজনৈতিক দলগুলো কি এই সরকারকে শেষ পর্যন্ত সহযোগিতা করেনি? এই অসহযোগিতার ফলাফল হিসেবে আমরা নির্বাচনের আগ মুহূর্তে এরকম একটা অস্থির বাংলাদেশ দেখতে পাচ্ছি কিনা? আমি আপনার প্রশ্নতে যাওয়ার আগে একটা জিনিস ক্লিয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি বলিনি যে চিহ্নিত করার সময় আসেনি বা চিহ্নিত করা যাচ্ছে না। আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এখন সেটা আমরা জানি না, সেটার জন্য তদন্ত দরকার, ইনভেস্টিগেশন দরকার। কারা এই অপরাধগুলি ঘটিয়েছে, কারা এই ঘটনাগুলি ঘটিয়েছে, তাদের এজেন্ডা কী, তারা কী বাস্তবায়ন করতে চাচ্ছে ইত্যাদি। আপনার প্রশ্নে যাওয়ার আগে আমি আমার সহ আলোচক রাজাকি সাহেব যেটা বলেছেন আমি কন্ট্রাডিক্ট করছি না, রাদার আমি একটু সাপ্লিমেন্ট করার ইয়ে করবো। সেটা হচ্ছে যে হ্যাঁ, এই যে অপরাধগুলো যদি হলো, পুলিশ রেসপন্সিবিলিটি আছে। এখন এখানে পুলিশ যদি পেশাদারিত্বের সাথে কাজ করে তাহলে আপনার এখানে নেপোটিজম থাকবে না। সো যে কোনো পেশায় আমরা যদি পেশাদারিত্বের সাথে কাজ করি, আমরা সবাই সুষ্ঠুভাবে কাজ করতে পারবো এবং অ্যাকচুয়াল আউটকামটা পাবো। এবং আপনার কনসার্টের কথাটা যেটা উনি বললেন যে হ্যাঁ 14 জন মারা গেছে, অলসো 24 জন, ইট ওয়াজ অলসো মব। বাট আমি যদি ইতিহাসটা যদি দেখি, আমি এখন বেশি এক্সটেন্ড করবো না, বাট দেয়ার ওয়াজ অলসো আ পলিটিক্যাল অ্যাঙ্গেল টু ইট। সেই সময় তখন বিরোধী দল কী করেছিল, কীভাবে এই জিনিসটা ক্রিয়েট করে গভর্নমেন্টকে ফাঁদে ফেলার জন্য, দের ইজ এ পলিটিক্যাল অ্যাঙ্গেল টু ইট। আর রেফারেন্ডামের কথা যদি আসি, রেফারেন্ডামের কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে 12তম অ্যামেন্ডমেন্ট যেটা ছিল, 12তম অ্যামেন্ডমেন্টের মধ্যে রেফারেন্ডামের মেজরিটি কিছু চেঞ্জ আনা হয়েছিল। এর মধ্যে অনেকগুলি আর্টিকেল বাতিল করে দিয়ে এবং প্রেসিডেন্ট রেফারেন্ডামের ক্ষমতা কেটে নিয়ে পার্লামেন্টকে দিয়ে দেওয়া হয়। পরবর্তীতে 15 অ্যামেন্ডমেন্টের দ্বারা রেফারেন্ডামের পুরোটা বাতিল করে দেওয়া হয়। পরবর্তীতে এই 15 অ্যামেন্ডমেন্টের জাজমেন্ট যেটা আবার রিট্রিভ করা হয়, সেখানে রেফারেন্ডামটা ফেরত আসে। এখন কথা যেটা দাঁড়াচ্ছে যে এই জায়গাটায় আমি একটু একমত পোষণ করতে পারছি না আমার রাজাকি সাহেবের সাথে। সেটা হচ্ছে যে কনস্টিটিউশন হ্যাঁ কোথাও বলা নাই যে ইলেকশন আর রেফারেন্ডাম একই দিনে দেওয়া যাবে, বাট মানে এটাও তো কোথাও বলা নাই যে দেওয়া যাবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে আমরা ফর দ্য সেফটি অফ দ্য নেশন, সেফটি অফ দ্য পিপল এবং দেশের সার্বভৌমত্বের জন্য যেটা প্রয়োজন সেই কাজটাই এই সরকারকে করতে হবে। সেটার জন্য আগে হোক পরে হোক আর একই দিনে হোক, যদি দিয়ে রাষ্ট্রের মানুষের জনগণের ভালো হয় তাহলে সেটাই করতে হবে। এটাই এই সরকারের দায়িত্ব, এটাই এই সরকারের ম্যান্ডেট। যেই মুহূর্তে এই সরকার সেই ম্যান্ডেটবিহীন বা যেটা আমরা চাচ্ছি যে গণতন্ত্রের পথে যাওয়ার জন্য যা যা করণীয় তা প্রয়োজনীয় জিনিসগুলি যদি না করে, তাহলে এই সরকারের কিন্তু আবার বৈধতা থাকবে না। সেটার আবার অন্য লিগ্যাল জুরিসপ্রুডেন্সিয়াল আর্গুমেন্ট আছে, অন্য কিছু আছে। এখন আপনার প্রশ্নে আসি, আপনি বলছিলেন কি যে এটার প্রশ্নটা যদি আবার একটু বলতেন। মানে রাজনৈতিক দলগুলোর এই সরকারকে সহযোগিতা করেনি, রাজনৈতিক দল যদি এই সরকারকে সহযোগিতা না করত আসতে পারতো না, নাম্বার ওয়ান। কারণ যে কোনো সমাজে আপনার রাজনৈতিক দল, রাজনীতিবিদ এবং জনগণের ইচ্ছার প্রকাশ বহিঃপ্রকাশ যাই বলেন একই সুতোয় গাথা, ঠিক আছে? এটা একটা বুননের মতো। তো সেই ক্ষেত্রে সকল রাজনৈতিক দলগুলো যদি এই সরকারকে সাপোর্ট না করতে এই সরকার থাকতে পারতো না, এই সরকারের বৈধতা আসতো না। সাপোর্ট দেওয়ার পরে এই অস্থিরতা তৈরি হয়েছে। অস্থিরতা তো যে কেউ তৈরি করতে পারে, অস্থিরতা তো যে কোনো। রাজ্জাকি ভাই তো বলছেন যে এজন্য রাজনৈতিক শক্তি বা রাজনৈতিক দলগুলো দায়ী। দেখেন আমি আপনাকে একটা কথা বলি, আমি এই মুহূর্তে মানে সাপোর্টও দিলেন আবার অস্থিরতাও করলেন। না, অস্থিরতাটা কে করছে সেটা কিন্তু রাজ্জাকি ভাইয়ের বক্তব্য না,
রাজাকি সাহেব যেটা বলেছেন আমি ওনার সঙ্গে দ্বিমত করছি না, কিন্তু কথা হচ্ছে যে আমি এই টক শোতে বসে আমি এখানে বলতে পারছি না কে করছে আনটিল আনলেস এটা এটা তো ঠিক আছে। Proved না হয়। প্রুভড না হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা যারা রাজনীতির সাথে জড়িত আমরা অনুমান করতে পারছি, কিন্তু অনুমানের ভিত্তিতে টক শোতে আমি কারো দিকে অপিনিয়ন দেওয়া যায় না। ওপিনিয়ন দেওয়া সম্ভব না। কিন্তু হ্যাঁ, এটা সমীচীন একটা না। একটা গোষ্ঠী আছে যারা নির্বাচন চায় না। সেই গোষ্ঠীটাকে চিহ্নিত করাই তো অনেক বেশি জরুরি সেই রাজনৈতিক গোষ্ঠীটাকে সমাধানের জন্য। রাজনৈতিকভাবে চিহ্নিত করে এলান করা। আপনি তো বলছেন আপনারা যারা রাজনীতি করেন আপনারা যদি চিহ্নিত করতে ব্যর্থ হন তাহলে তো জনগণ কোথায় না, কোথায় চিহ্নিত যাবে? চিহ্নিত তো আপনি এখন চাইলেই এখন করে বলতে পারবেন না, কারণ রাজনীতি বলেন, তদন্ত বলেন, যাই বলেন, এটা সব কিছুর আপনার একটা আনুষ্ঠানিকভাবে পুলিশে তদন্ত করতে গেলে প্রমাণ লাগবে। মানে রোগ এখন হয়েছে, চিকিৎসা কখন করবেন? এটা তো আপনার টেস্ট চালাতে হবে, দেখতে হবে তো, তাই না? ডায়াগনোসিস করতে হবে। ডায়াগনোসিস করতে হবে, রাইট। কিন্তু Political diagnosis. কথাটা হচ্ছে ইউ হ্যাভ টু কানেক্ট দ্য ডটস। এখন ডট কানেক্ট করে অনেক ধরনের কথাই বলতে পারি, কিন্তু সেই কথাটা বলা এই মুহূর্তে সমীচীন হবে না। ধরেন হাদির মৃত্যুর কথাটা বলি, এটা নিয়ে আমরা অনেকে অনেক ধরনের মন্তব্য করছি, অনেকের অনেক ধরনের মন্তব্য আছে, অনেকে অনেক ধরনের কথা বলছে। এখন ধরেন হাদির খুনিকে নিয়ে বিভিন্ন ধরনের কথা উঠছে, যে কেউ বলছে ভারত পালিয়ে গেছে, কেউ বলছে এখানেই লুকিয়ে আছে, কিন্তু তদন্তটা চলছে, তদন্তটা চলুক। আমরা যদি এর মধ্যে যদি এখনই যদি আমরা মিডিয়া ট্রায়ালটা করে ফেলি, না, আমরা তাহলে মিডিয়া কিন্তু ট্রায়াল হাদির আমরা প্রতি- জাস্ট সময়টাকে তো ব্যাখ্যা হ্যাঁ, করতে হবে। না না, সময়টাকে ব্যাখ্যা করতে হবে কি, সেই জন্য তো আপনি পুলিশকে পেশাদারিত্বের সাথে যে কাজ করছে সেই প্রমাণটুকু পুলিশকে তো দিতে হবে, এবং সেই সময়টুকু পুলিশকে দিতে হবে। এখন আপনি 1 ঘন্টা রিজনেবল মনে করেন, কতদিন সময় দিবেন? সেটা তো 1.5 বছরেও রাজ্জাকি ভাই তো বললেন যে 1.5 বছরে ধরেও পারেনি, কারণ না, না, রাজনৈতিক শক্তি অসহযোগিতা করেছে। এটা কোনো কথা না, পারা মানে যে অসহযোগিতা করা তা ঠিক না, কিন্তু কথা হচ্ছে যে পুলিশকে প্রফেশনালি জিনিসটা ডিল করতে হবে। হ্যাঁ, আমরা প্রশ্ন করি এবং উত্তর আমরা অবশ্যই চাই, এবং হাদির খুনিকে আমরা অবশ্যই বিচার দেখতে করতে চাই। হবে। না না, বিচার তো দেখতে হবেই, দেখতে চাই, আমরা দেখতে চাই, আমাদের মাটিতে আমরা দেখতে চাই তাকে, যে এই মাটির ছেলে হয়ে তুই এই কাজটা করলি কিভাবে। জি, রাজ্জাকি ভাই। আমি অত্যন্ত বিনয়ের সাথে আমার সহালোচকের কয়েকটা প্রশ্নের উত্থাপন করুন। সেটা প্রথম হইল সহযোগিতা। তার আগে বলে নিই যে সহযোগিতা যদি রাজনৈতিক দলরা না করে, 18 কোটি লোকের দেশে বা 20 কোটি লোক কমায় কয়, কী জন্য কয় তা জানি না, তো এই 2 লক্ষ পুলিশ দিয়ে আপনি নিয়ন্ত্রণ কখনোই করতে পারবেন না রাজনৈতিক দলের সহযোগিতা না থাকলে। এবং কথিত যদি আপনি ধরেন 2টা বড় দলই 35% করে নাকি লোক প্রতিনিধিত্ব করে, তাহলে 70% লোক তারা নিয়ন্ত্রণ করে। আর জামাতে যদি টানি 7%, 42, 35 দুগুণে 70 আর 7 77, আর বাকি কিছু মিলে যদি আরও 12-13 ধরি, 77, 80, 90 বা 80%, তা 80% লোকই তো রাজনৈতিক দলের রাজনৈতিক বলয়ের মধ্যে আছে। সিম্পল, গপ্প মারলে কাজ হবে না। 2, 15 বছর যাবত আন্দোলন করতেছে সব দল মিলে, কার বিরুদ্ধে জানেন? পতিত সরকারের বিরুদ্ধে। ফ্যাসিস্টের বিরুদ্ধে 15 বছর আন্দোলন বা 10 বছর আন্দোলন করছে, তারা ক্ষমতায় ছিল 15 বছর, সহযোগিতা কিন্তু করে নাই। বুঝলেন? সারা দেশের রাজনৈতিক দল তারা সহযোগিতা করে নাই, গপ্প, লম্বা লম্বা গপ্প আন্দোলন করছে, তাতে ক্ষমতায় ছিল 15 বছর। আর সব দল সহযোগিতা রিম সাহেবরে ফেব্রুয়ারি পর্যন্ত রাখতে পারতেছে না, তালমাটাল। আমি আবারও বলছি, 200 আন্দোলনে কোন রাজনৈতিক দল বলছে যে তোমরা আন্দোলন করো না? বলে নাই কেউ। সেকেন্ড আসেন সংবিধান। ইউনূস সরকারের বৈধতা 2 দফায় হয়েছে। প্রথম দফা হইল রাষ্ট্রপতি প্রধান বিচারপতির ওপিনিয়ন চাইছে, সেই মোতাবেক বলছে এরকম সিচুয়েশনে কেয়ারটেকার বানানো যায়। তারপর উনি আমার চেয়ে ভালো জানবেন, একটা রিট হয়েছিল এই সরকারের বৈধতার প্রশ্নে, সেই রিট হাইকোর্টে খারিজ হয়, পরে অ্যাপিলের গেছে, সেখানেও খারিজ হয়। তার মানে দ্বিতীয় দফা বৈধতা, অ্যাবসোলুটলি বৈধ সরকার, অ্যাবসোলুটলি। এবং এই সরকার কোনো ম্যান্ডেট এইটা ছিল না যে সেই নির্বাচন দিয়ে চলে যাবে, নো। তার মেয়াদ কেউ ঠিক করে নাই, তার মেয়াদ সে নিজে ঠিক করছে। মানে আনলিমিটেড। আনলিমিটেড সে ঠিক করছে। আমি জুন 26 সর্বোচ্চ ঠিক করছিল, ঠিক করছে, সুপার ভদ্র সরকারের গুণ আমি তর্ক করছি। আচ্ছা, এইবার আসেন সংবিধানে কেয়ারটেকার ফেরত আসছে বলছে, এটা কার্যকর হবে 14তম সংসদ, মানে 14th সংবিধান থেকে। এই নির্বাচন কিন্তু সেই অনুযায়ী না। 1, 2, সুপ্রিম কোর্ট যত বড় জাজমেন্ট দিয়ে রাখুক,
সংসদ সদস্য যদি বলে আমি কেয়ারটেকার বানাবো না, কিচ্ছু করার নাই। সুপ্রিম কোর্ট যদি বলতো কেয়ারটেকার ফেরত দিলাম না, তারপর যদি সংসদ সদস্যরা বলতো আমরা কেয়ারটেকার আনবো, কোর্টের কিছু আসে যায় না। তাহলে বলছে আর কি, একটা রাজনৈতিক দলের নেতারা বা রাজনৈতিক দলের যারা আইনজীবীরা আছে তারা বিখ্যাত হয়েছেন, সংবিধানের উপরে মামলা হিয়ারিং করছে, বিশাল হিয়ারিং করছে। আমি আবারও বলছি, এই যে সংশোধনী আনতে বলছে চতুর্দশ সংসদে, যে কেয়ারটেকার গভর্নমেন্ট আনবেন, রাজনৈতিক দলরা যদি পার্লামেন্টে না আসে কিচ্ছু করার নাই। আর এই সরকার যদি বলতো যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট দিলাম না ফেরত, তারপর যদি আনে, তাও কিছু করার নাই। দ্যাট ইজ অ্যাবসলিউটলি সংবিধান, মানে সংসদের পাওয়ার। 2 নম্বর, যেহেতু ওই তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসে নাই, কাজেই গণভোটও ফেরত আসে নাই। আমি আবারও বলছি, একই দিনে গণভোট এবং নির্বাচন, সংসদের যেহেতু আপনি সংবিধানের দোহাই দেন, থাকতে হবে লেখা যে এটা করা যেতে পারে। আচ্ছা, ইজাজ ভাই তো বলছে যে নিষেধও নাই। নিষেধও নাই, ভালো কথা। এইবার আসেন, নিষেধও নাই। এই সংবিধান মোতাবেক, এটা রিপিট করছি কেন, নির্বাচন এর বহুবার বলছি আমি, এই সংবিধান মোতাবেক নির্বাচন হওয়ার কথা ছিল সরকার পতন হওয়ার 90 দিনের মধ্যে। তাতে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা। যদি কোনো না হয় আরও 3 মাস নিতে পারে, মানে 6 মাস নিতে পারে। মোট কথা 3 মাস 6 মাস 180 দিনের মধ্যে। ওনারা একবার নির্বাচন চাইছিল 7ই অগাস্ট, নির্বাচন চাইছিল 3 মাসের মধ্যে। আল্লাহ মাহবুদ জানে কার কাছে চাইছিল। তখন তো সরকার ছিল না। এইখানেই কথা, তখন সরকার ছিল। সেনাপ্রধান বলছিল আপনাদের দায়িত্ব আমি নিলাম। আচ্ছা, সামরিক সরকার। ইয়েস, তখন ওই 3 দিন ছিলেন উনি। গল্প যে যত করুক, তারপর ইউনূস সরকার ওত নিলেন 8 তারিখ। ওত নেওয়ার পরও ওনার মেয়াদ শেষ। কাজেই তারা চাইছিল ওই 3 দিনের যে সরকার তার কাছে। সেখান থেকে আবার ইউনূস সরকার আসার পর শিফট হয়ে নিজেরাই গেল ডিসেম্বর 24-এর মধ্যে নির্বাচন চাই। কোন বিধানে? সেখান থেকে আবার ইউনূস সাহেবের সাথে বৈঠক করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, ঠিক আছে। কোন বিধানে? সংবিধানে কি বলা আছে যে মেয়াদ নির্দিষ্ট সময়ের মধ্যে না হইলে যখন মন চায় তখন কইরেন? এটা তামাশা না, এটা রাষ্ট্র। সেই জন্য জবাবটা দিলাম। এইবার আসেন, এই যে মবের কথা বলেন, হাদিকে গুলি করছে। এটা মব বলতে এটা একটা জটলা বুঝায়, টিম বুঝায়, অনেক কিছু বুঝায়। উনি একটা গুলি করে চলে গেলেন, সাথে সাথে বয়ান আসলো, উনি পালায় ভারত চলে গেলেন। বয়ানটা এমনভাবে একই বয়ান আসলো, অপর একটি রাজনৈতিক দলের এক নেতাকে ট্যাগ দিয়ে। ঠিক আছে, আসলো তো, পক্ষে বিপক্ষে হয়েছে। এবং কোন রাজনৈতিক দলের এই একই লাইনের একটা বিজ্ঞপ্তি দেওয়ার পর সেটাকে আবার সরাইও ফেলছেন। ইউ থিঙ্ক আপনি একটা ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন দিয়ে দিল অ্যাজ ইফ হি নোজ এভরিথিং। তাকেই তো সবার আগে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব আনা দরকার। এই বাংলাদেশে আরেকজন নতুন রাজনীতিবিদ হয়েছেন সম্প্রতিকালে, বলছে 50টা হত্যা হবে। এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। আরেকজন বলছে সাংবাদিক, এই দেশে থাকেন না, ইন্ডিয়ার থেকে 80 জন লোক ঢুকছে। মানে পার্টিকুলার সংখ্যাটা কিভাবে জানে তারা? 80 জন লোক কে? ইন্ডিয়া তো বড় একটা দেশ, কাজ করতেছে, উনি জানে 80টা লোক আসতেছে। 79ও না, 81ও না, 80টা। মানে এই যে বয়ান, এই বয়ান যখন আবার মিডিয়ায় প্রচার হইতে থাকে, আপনি যখন বার্তা দিয়ে দিন 1.5 ঘন্টার মধ্যে পালাইয়া বর্ডার ক্রস করে ফেলাইছে, তখন তার কেউ খুঁজবে না। পাশাপাশি আপনি সম্মানিত একজন কি উপদেষ্টা 50 লাখ টাকা ঘোষণা করে, অ্যাজ ইফ ও পালায় গেছে, যে পারেন ধরে দেন 50 লাখ টাকা পাইবেন। আর তো ধরা সম্ভব না, মস্করা আর কি। আরেকজন নির্বাচন করতে যাচ্ছেন, উনি বলতেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এরকম আগেও হয়েছে, তার মানে বৈধতা দেওয়া, কিন্তু ঘটনা ঘটেছে অন্য জায়গায়। তিনি প্রত্যাহার করেছেন পরে ওনার ও কেউ আসে, ওতে কিছু আসে যায় না। এইগুলোই একটা খুচরা কালচার। একজন রাজনৈতিক নেতা যখন একটা বাজে মন্তব্য দিয়া ফেলার পর পার্টি দেখে এটা রিয়াকশন কি, যখন দেখে বিরুদ্ধে গেছে ওইটা ওনার নিজস্ব মন্তব্য। এই দেশের লোক কি ঘাস খায়? তো উনি বলছে বইলা এখন এই কথাটা বলতেছে। এখন আসেন আপনি এই হাদি হত্যার পর, হাদি হত্যার আমি জানি না এটা প্ল্যান কি, আমার কাছে মনে হয়েছে এরকম পরিষ্কার, যে ঘটনায় ভিকটিম বেঁচে থাকে, ভিকটিম জানে যে তাকে অপসারিত করছে কারা। আপনার হাতটা আমি কেটে ফেললাম, আপনি নিজের চোখে দেখলেন, আপনি মরেন নাই, আপনি কোর্টে গিয়ে বারবার বলবেন আমার হাতে কোপ দিছে রাজ্জাকি সাহেব। কাজে যারে আমরা সরাইছি সে জীবিত আছে, সুতরাং সে জানে তার বিরুদ্ধে শক্তি হিসেবে মাঠে অগ্রণী ভূমিকা কারা পালন করেছে, তার একজন হাদি।
সুতরাং তাকে মেরে ভয় দেখাও যাতে অন্যরা পিছিয়ে যায়। কিন্তু ভয় দেখানো ছিল। আমার ধারণা বলছি, মানে অন্যরা যাতে দমে যায়, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া যে এরকম হবে এটা কেউ চিন্তা করে যে সিইসি বলছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, আর সিঙ্গাপুরের ডাক পররাষ্ট্রমন্ত্রী টেলিফোন কইরা আমার দেশের সরকার প্রধানরে বলে ওনার এই এই অবস্থা। বাংলাদেশের ডজন ডজন মন্ত্রী গেছে পৃথিবী বাংলাদেশ জন্ম হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসার জন্য, বড় বড় মন্ত্রী। কোন সিঙ্গাপুরের কোন পররাষ্ট্রমন্ত্রী এসে তার দেখাশোনা করছে? চ্যালেঞ্জ করলাম। এবং যদি কেউ একবারও আসতো দেখতে, মানে অন্য রোগী দেখতে আসলো বোধহয় পাশে যায় দাঁড়ায় ছবি তুললে এটা ক্যাশ করতো। কিন্তু হাদির জন্য সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হইল কেন? ইট ইজ ইউনুস যে বলছে আপনি একটু দেখেন। তারপরে মৃত্যুর সংবাদও তিনি দিছেন। উনি পেশায় নিজে একজন ডাক্তার। পার্শ্ব প্রতিক্রিয়াটা হবে ভাবে নাই। পার্শ্ব প্রতিক্রিয়া রাষ্ট্রীয় শোক হবে ভাবে নাই। পতাকা অর্ধনির্মিত থাকবে ভাবে নাই। সেনাবাহিনী লাশ বহন করবে ভাবে নাই। সেখানে কি পরিমাণ গুরুত্ব থাকলে এই সমস্ত সিচুয়েশনে পলিটিক্যাল লিডাররা গেইন করে। হিট লস্ট ইকুয়াল টু হিট গেইন। কে কিভাবে গেইন করবে? আমি এখনো বলছি জামাতের রাজনীতি আমি পছন্দ করি না, কিন্তু জামাতের আমির তার সফর সংক্ষিপ্ত করে চলে আসছেন। এটার মানে এই না যে উনি একেবারে হাদির হয়তো খুব ভালোবাসেন, না, উনি এটাকে রাজনৈতিকভাবেই করেছেন। রাজনৈতিকভাবে করুক, এটাই তো রেসপন্সিবিলিটি। আমরা অনেকের ছবি দেখছি ডেড বডির উপরে ইয়ের উপরে হাত, এখনো ছবিগুলো দেখতে পান, বুঝাই যায় কার হাত আন্তরিকভাবে দেওয়া, কার হাত আন্তরিকভাবে দেওয়া নয়। জি রাজাক, যেটা বলছিলাম যে হাদির পার্শ্ব প্রকৃতি এত হবে সেটা কেউ ধারণা করেনি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, ওখানে বসে হাদির যে ইনকলাব মঞ্চ, তার যে সেক্রেটারি, সে কোনো প্রোটোকলে পড়ে না, কিন্তু সে ওখানে বক্তব্য রাখছে এবং 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছে 7 দিন কি করলেন তাকে ধরার ব্যাপারে। এবং ইনকলাব মঞ্চ এবং তার যে জানাজার যে লোকগুলো, যদি সব কিছু আপনি মিলান, যে এটা একটা আনবিলিভেবল দৃশ্য। যাই হোক, এখন তার পাশাপাশি যদি আপনি আসেন প্রথম আলো, ডেইলি স্টার, হাদির হত্যা যেমন আমি তীব্র নিন্দায় ঘৃণা করি, একইভাবে প্রথম আলো, ডেইলি স্টারে আপনি কোনো প্রতিষ্ঠানে আগুন লাগাইতে পারবেন না। গভীর তীব্রভাবে আমি ঘৃণা করি। বাট প্রশ্ন হচ্ছে এই, আপনার সবসময় খুঁজতে হবে রুট। হাদিকে গুলি করলো কেন? গুলি যে মারছে সে তো জানেই না মিশন কি, সে তো মেরে চলে গেল। মারলো কেন? সেই রুটে যেতে হবে। একইভাবে প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন যে হামলাটা হইল, আপনি যারা হামলা করছে তারা হয়তো কিছুই জানে না, ইন্ধনে যাচ্ছে, কিন্তু কেন হইল ওদেরকে ধরতে পারলে ওরা ষড়যন্ত্রকারীকে পাবে এবং ষড়যন্ত্রকারীকে ধরলে বলে দিবে যে কেন করতে বলছে এবং কেন করতে বলছে। যদি হয় সেটা জন্য দেশ জাতির জন্য ক্ষতিকারক যদি হয়, কিংবা কোনো গোষ্ঠীর জন্য ক্ষতিকারক হয়, সেটাকেও বিবেচনায় নিয়ে মলম লাগাইতে হবে। কারণ আপনি খালি উপর দিয়ে ঢাইকা রাখলেই হবে না। যেমন কে লাগাবে, কে মলম, সেটা যারা তদন্ত করবে এবং যারা এটা গবেষণা করবে, গবেষণাকে এক জায়গায় আসতে হবে। যেমন ধরুন আজকে হাদিরকে কেন্দ্র করে যেই জুলাই বিপ্লবের ইতি টানা হয়েছিল, একটা ইতি মোটামুটি হয়ে গেছিল, সেটা কিন্তু আবার, অর্থাৎ তুষের আগুন ভিতরে থাকে উপরে ছাই, সে আগুন আবার বিস্ফোরিত হইল। আপনি এখন ভালো করে লক্ষ্য করে দেখেন, এখন একটা ইনকলাব কালচারাল মঞ্চ হয়েছে, পাশাপাশি এনসিপি। দুটো প্রশ্ন, এই মঞ্চ হইতে হইল কেন, আর ছাত্র দল করতে হলো কেন? ছাত্রদেরকে যদি আমরা অ্যাকোমোডেট করে ফেলতাম তাহলে তার দলের প্রয়োজন ছিল না। 3 নম্বর আসেন, স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তির বয়ান ছিল এক আওয়ামী লীগের, এখন আবার সেই বয়ান চলমান। তাহলে স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি আমরা ভাগ করে ফেলতে পারলাম। বাট মাঝখান দিয়া যে ইনকলাব মঞ্চ দাঁড়াইলো আর এনসিপির যে দলটা দাঁড়াইলো, এরা কারা? এদেরকে কারা অ্যাকসেপ্ট করবে আর রিজেক্ট করবে? এদের অ্যাকসেপ্ট করা, এদেরকে রিজেক্ট করা, তার উপরে নির্ধারিত হবে ভবিষ্যৎ রাজনীতি এবং সামনের নির্বাচন। বিষয়গুলো মাথায় অতীতের যে ধারা, যে পটভূমি, এগুলা বদলে যাচ্ছে এবং এগুলাকে বদলাতে হবে এবং অতীতের ধারায় রাজনীতি আর চলবে না, এটা নিশ্চিত। এবং এটার সবগুলো রাজনৈতিক দল কিন্তু আগের ধারাই আছে না। আপনি রাজনৈতিক দলগুলো যেগুলো আগের ধারায় আছে যদি থেকে থাকে, তাহলে সেই ধারার থেকে বের হয়ে আসতে হবে, না হলে রাজনীতিতে টিকতে পারবে না। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আগে যেই রাজনৈতিক কালচারটা ছিল, যেরকম শক্তি প্রদর্শন রাজপথে করা, এখন রাজপথে শক্তি প্রদর্শনের সাথে সাথে এখন মস্তিষ্ক ভিত্তিক শক্তিও
ইন্টেলেকচুয়াল এবিলিটি, ক্যাপাবিলিটি, এটা প্রদর্শন করারও একটা জায়গা তৈরি হয়ে গেছে এবং সময়ের চাহিদায়। সো ওই জায়গাটা যে অ্যাডপ্ট না করতে পারবে আস্তে আস্তে রাজনীতি থেকে ঝরে মানে পড়বে। এটি অ্যাডপ্ট করতে হলে তো সময়কে রিড করতে পারতে হবে। সময়কে read করতে রাজনৈতিক পারতে হবে। দলগুলো কি সময়কে রিড করতে পারছে? অবশ্যই কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যদি কোপ আপ না করতে পারে তাহলে সেই রাজনৈতিক দলগুলি টিকবে মানে না। কিছুটা কি দেখছেন ইজাজ ভাই পরিবর্তন? আমি খুব আশাবাদী এবং আমি পরিবর্তন মানে আশাবাদী দেখছি। কি দল? যে যার যা খুশি করতে পারছে না, করলে সেটা চিহ্নিত হচ্ছে অপরাধ হিসাবে, ঠিক আছে? এখন সেই চেঞ্জেসগুলি আছে, আসবে এবং আমি নিশ্চিত চেঞ্জ হতে হবে। এখন যেই জায়গাটায় কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে হাদির মৃত্যুটা আসলেই কেউ আশা করে নাই যে হাদির মৃত্যুর রিয়াকশনটা এরকম হবে। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে যে যারা এই আসন্ন নির্বাচনের ফায়দা লুটতে চেয়েছিল, যারা ধরেন দাবি করছিল, যেটা রাজনৈতিকভাবে অনেকে চাচ্ছে যে জাতীয় পার্টি না আসুক, বা অনেকে চাচ্ছে যে অমুকে না আসুক, অমুকে চাচ্ছে যে অমুকের ভোট আমার কাছে আসুক, এরকম অনেক সমীকরণ আছে। এই হাদির মৃত্যুতে এই রিয়াকশনের রাজনীতির ধারাটা কিন্তু মানে পথরেখা পরিবর্তন করে দিয়েছে, বদল হয়ে গেছে। সো এখন রাজনীতিটা যেভাবে চিন্তা করতো এটা আরো কঠোর হয়েছে। আমাদের নেতা তারেক রহমান তো বলেছেই যে এইবারের রাজনীতি এত সহজ নয়, কিন্তু এইবার এই হাদির এই প্রেক্ষাপটে রাজনীতিকে আরো কঠিন হয়ে গেছে। জামাতি ইসলামের যে ন্যারেটিভগুলি নিয়ে আসছে, এইটা আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেকটা সাপোর্ট করছে যে পতিত সরকারের ন্যারেটিভের সাথে, যে দেখো আমাকে ছাড়া হবে না। কিন্তু ভূ রাজনৈতিক অঙ্গনে যারা আমাদেরকে সাদা বা কালো এইভাবে দেখছে, তাদের দিকে একটা এই বিশেষ করে এই শহীদ হাদির জানাজাটা দেখিয়ে দিল যে আমাদের সমাজের বুনন ফ্যাব্রিকটা কি ধরনের। আমরা টেররিস্ট না, আমরা ফান্ডামেন্টালিস্ট না, বাট আমরা ধর্মান্ধও না, কিন্তু আমরা ধর্ম পালন করি, ধর্ম কর্ম করি, আমরা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, এবং সেটা যেই ধর্মই হোক। এই ধর্মের দাঙ্গাটা লাগানোর যেই আঙ্গিকটা বিভিন্ন জায়গায় থাকে, সেটা পালে হাওয়া পায়নি, বরঞ্চ এখন সারা বিশ্বে এখন চোখে পড়েছে যে আসলে এই সমাজের ফ্যাব্রিকটা এরকম না, আমরা যেভাবে খেলতে চাচ্ছি এরকম না। অ্যাজ এ রেজাল্ট যেই অ্যাঙ্গেলেই যারা খেলতে চাচ্ছে, সেই ইলেকশনটা খুব কঠিন হয়ে যাবে। কারণ কেউ কট্টরপন্থীও পছন্দ করে না, কেউ আবার কট্টর বিরোধিতাপন্থী পছন্দ করে না। রাজ্জাকি ভাই, কি বিষয়? নির্বাচন কঠিন হবে নাকি? নির্বাচন কি আসলেই কঠিন হচ্ছে? না, নির্বাচনের বিষয়টা আমার অবজারভেশন হইলেই, নির্বাচন চায় না কারা, কেন চায় না, নির্বাচন চায় কারা, কেন চায়, আবার নির্বাচন চায় না কিন্তু ইউনূস ক্ষমতায় থাক, কারা চায়। এটা তিনটা পার্ট। একটা পার্ট যারা মোটামুটি চিন্তিত, নিশ্চিত হয় যে আমরা ক্ষমতায় যাব, তারা নির্বাচন চায়, কারণ তাদের নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো ওয়ে নাই। ইউনূস কালকে চলে গেলেও নির্বাচন না দিয়ে তারা ক্ষমতায় আসতে পারবে না, কারণ নির্বাচনের মাধ্যমে আসতে হবে। আরেকটা শ্রেণী হলো পতিত সরকার, পরাজিত যে শক্তিটা, তারা নির্বাচন তার কাছে ফ্যাক্টর না, ইউনূসের রিমুভালটা জরুরি। তাই ফেব্রুয়ারি পর্যন্ত ইউনূসের অবস্থানটা তারা পছন্দ করছেন না। কাজেই পরিস্থিতি তৈরি হোক হাদির গুলি তারা হয়তো করছে বা তাদের অ্যারেঞ্জমেন্ট। সুতরাং সরকার যদি ইলেকশন হোক বা না হোক, হইলেও আপত্তি নেই, কিন্তু ইউনূসের অপসারণ দরকার, ফেব্রুয়ারি পর্যন্ত মানতে রাজি না। আর একটা রাজনৈতিক গোষ্ঠী আছে যারা তাদের সেফটি সিকিউরিটি খুঁজতেছে, যে অন্য কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতা আসে তাহলে তারা সবার আগে বিচারের মুখোমুখি হবে। এই কারণ জুলাইকে তারা মানে না বলে তাদের কাছে মনে হয়েছে, তাই তাদের নতুন দল করতে হয়েছে। নতুন দল যেহেতু করছে, তার মানে কোনো এক্সিস্টিং দল তাদেরকে ধারণ করে না। সুতরাং তারা চাইবে নির্বাচন বানচাল হয়ে যদি ইউনূস সাহেব লম্বা সময় ক্ষমতায় থাকে তাহলে ভালো হয়। এই তিনটা ফেজ বললাম, এবং সে কারণে যারা নির্বাচনে হলে বিজয় লাভ করবে তাদের জন্য কঠিন পরিস্থিতি। এই কারণে তাদেরকে তাদের মহানায়ক যিনি আসবেন, আসার পর ওনাকে যে চারটা কাজ করতে হবে, মূলত 3-4টা কাজ। নাম্বার 1, তাকে বলতে হবে তার দেশবাসীর জন্য কি করবে। নাম্বার 2, তার ফরেন পলিসি কি হবে। হাসিনা আইডেন্টিফাইড ইন্ডিয়ান হিসাবে, ইউনূস সাহেব আইডেন্টিফাইড আমেরিকান হিসাবে, সুতরাং তাকে নিশ্চিত করবে। তৃতীয় হইল এই যে ইনকলাব মঞ্চটা যে হইল, সেই মঞ্চটা সে কোন দিকে যাবে, তাকে কারা অ্যাকসেপ্ট করবে, তার উপরে নির্ভর করে পরবর্তী গতিধারা নির্বাচনের। ধন্যবাদ।